টেম্পারেচারে সলিড, লিকুইড আর গ্যাস অবস্থায় থাকে সেটা সম্বন্ধেও সাধারণ পদার্থগুলোর বিষয়ে আমরা জানি, সেটা আমাদের মুখস্থ করবার দরকার নেই। এটা আমাদের নিজেদের এতদিনের যে অভিজ্ঞতা, এতদিনের যে ইনবিল্ড নলেজ, সেটাই আমাকে বলতে সাহায্য করবে কোনটা লিকুইড, কোনটা সলিড, কোনটা গ্যাসিয়াস। এছাড়াও তোমাদের বইতে নেই, আমি একটুখানি জাস্ট উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে এছাড়াও দুটো স্টেট অফ ম্যাটার হয় আরও। একটাকে বলা হয় প্লাজমা, তোমাদের আপাতত পাঠ্যাংশের মধ্যে নেই, পড়ার দরকারও নেই। প্লাজমা নিয়ে পরবর্তীকালে পড়াশুনো করতে চাইলে গ্র্যাজুয়েশনে বা কলেজ লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে পড়তে পারো। আর আর একটা জিনিসও আছে, সেটাকে বলা হয় বোস-আইনস্টাইন কনডেনসেট। এই দুটো আরও স্টেট অফ ম্যাটার তৈরি করা সম্ভব হয়েছে। এদের বৈশিষ্ট্য কী সেগুলো আমাদের প্রয়োজন নেই জানা, শুধু নামগুলো বলবার জন্য বলে রাখলাম। আমরা সলিড, লিকুইড আর গ্যাস এই তিনটে নিয়েই আলোচনা করব এবং তাদের ফিচার্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তোমার এই সলিড, লিকুইড, গ্যাস এই নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে সমস্ত ধরনের পদার্থই এই তিন ধরনের স্টেটে থাকতে পারে। আমাদের খুব সহজতম উদাহরণ হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে আইস, ওয়াটার আর ওয়াটার ভেপার। আইস আমাদের সাধারণ তাপমাত্রায়, যেটা রুম টেম্পারেচার, তাইতে তৈরি হয় না। আইস তৈরি করবার জন্য রেফ্রিজারেটরের প্রয়োজন হয়, এবং রেফ্রিজারেটরের যেটা ফ্রিজার পার্ট, অর্থাৎ যেখানে টেম্পারেচারটা সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে কম, সেইখানে জল রাখলে সেটা কিছুক্ষণ বাদে বরফে পরিণত হয়, যেটা আমরা সলিড ফর্ম অফ ওয়াটার বলে জানি। তা সেই আইসটা আবার তেমনি যদি বাইরে বার করে রাখো খানিক্ষণ রুম টেম্পারেচারের মধ্যে, it will absorb heat from the environment and it will subsequently melt। এবং আস্তে আস্তে যদি আমি সেই জলটা তাপমাত্রাটা লক্ষ্য করি, টেম্পারেচারটা লক্ষ্য করি, দেখা যাবে যে যখন ওয়াটার ফর্ম করলো ফ্রম আইস, ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা ফিক্সড রইল 0 ডিগ্রি সেলসিয়াসে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ইট ইজ অ্যাবজর্বিং মোর অ্যান্ড মোর হিট, এবং এই বেশি তাপ গ্রহণ করতে করতে একটা সময় আসবে, ঘরের তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, ওই ওয়াটারটা মেল্ট, মানে আইস থেকে যে মোল্টেন আইস থেকে যে আমরা ওয়াটারটা পেয়েছি, সেটা টেম্পারেচার বেড়ে গিয়ে তখন 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এইবার আমি যদি সেটাকে একটা উনুনের উপর চাপাই, তখন তার তাপমাত্রা, টেম্পারেচার আরও বাড়বে, বাড়তে বাড়তে ইট উইল রিচ দ্য বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টে পৌঁছে যাওয়ার পর দেখবে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে। ধোঁয়াটা উঠবার পর খানিকক্ষণ যদি তুমি বয়েল করো, দেখবে সমস্ত জলটাই ভ্যানিশ করে গেছে। এই যে যখন ধোঁয়া উঠছে, এই সময়ও দেখবো থার্মোমিটারের টেম্পারেচার কিন্তু ফিক্সড হয়ে আছে। অর্থাৎ সমস্ত সাবস্টেন্সের বেলাতে, বিশেষ করে সমস্ত পিওর সাবস্টেন্সের বেলাতেই দেয়ার ইজ এ ফিক্সড মেল্টিং পয়েন্ট অ্যান্ড দেয়ার ইজ এ ফিক্সড বয়েলিং পয়েন্ট। যে কোনো তাপমাত্রায় কিন্তু তারা মেল্ট করবে না বা বয়েল করবে না। তবে হ্যাঁ, তোমাদের বোধহয় হিট পড়ানোর সময় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে এই যে তোমার মেল্টিং প্রসেস বা মেল্টিং পয়েন্ট যেটা, বা বয়লিং পয়েন্ট যেটা, এই টেম্পারেচারটা কিন্তু প্রেশারের উপর ডিপেন্ড করে। প্রেশারের উপর ডিপেন্ড করে মানে হচ্ছে যে প্রেশার যত তুমি বাড়াবে বা কমাবে, নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে আরও যদি প্রেশার বাড়াতে চাও বা আরও যদি প্রেশার কমাতে চাও, তাহলে দ্য মেল্টিং পয়েন্ট উইল চেঞ্জ, অলসো দ্য বয়লিং পয়েন্ট উইল চেঞ্জ। এবং যে কারণে তোমরা জানো যে, দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে খুব সহজ উদাহরণ হচ্ছে স্লেজ গাড়ির নাম শুনেছ, বরফের উপর কুকুরে টানে। গ্রিনল্যান্ড বা আইসল্যান্ড এই জাতীয় দেশে স্লেজ গাড়ির প্রচলন আছে, আর্কটিক রিজিয়নে। ওরা স্লেজ গাড়িতে, এস্কিমোরা স্লেজ ব্যবহার করে। ওইখানে স্লেজ গাড়িতে কিছুই নেই, চাকা টাকা কিছু নেই, যেরকম রোলার স্কেটিংয়ের মতো দুটো চ্যানেল আছে, সেই চ্যানেলটার উপর একটা বসবার জায়গা করে দেওয়া আছে, সেইখানে মানুষে বসে, কুকুরে টেনে নিয়ে যায়। এবার স্লেজ গাড়ি তাহলে চাকা নেই, কী করে যায় বরফের উপর?
না, স্লেজ গাড়ি যেখানটায় ধরো রাখা আছে সেইখানে সে প্রেশার দেয়, সেই প্রেশারে সেই জায়গাকার বরফটা একটু সামান্য পরিমাণ গলে গলে যায়, ফলে যখনই বরফটা গলে জল হয়ে যাচ্ছে, ইট ডিক্রিজেস দ্য ফ্রিকশন। আমরা দেখবে শুকনো মেঝেতে পিছলে যায় না, কিন্তু মেঝেতে জল পড়ে থাকলে অনেক সময় পিছলে যায়। ঠিক তেমনি বরফ কঠিন অবস্থায় আছে, সেই অবস্থা থেকে যদি লিকুইফাই করে যায়, লিকুইডে পরিণত হয়ে যায়, তখন কিন্তু ফ্রিকশনটা কমে যায়, অর্থাৎ স্লেজ গাড়িটা খুব সহজে ঘষতে ঘষতে বরফের উপর দিয়ে যেতে পারে। তাহলে এইখানেও কিন্তু ওই ঠিক স্লেজ গাড়ির চ্যানেলগুলোর তলায় যে তোমার প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে, এক্সট্রা প্রেশার, সেই এক্সট্রা প্রেশার কিন্তু ওই জায়গাকার বরফের মেল্টিং পয়েন্ট একটু রেজ করে দিচ্ছে, এবং ফলে ওইখানকার বরফটা একটু একটু গলে যাচ্ছে, ফলে স্লেজ গাড়ি এগোচ্ছে। এটা একটা উদাহরণ যে লোয়ারিং অফ মেল্টিং পয়েন্ট বাই দ্য অ্যাপ্লিকেশন অফ প্রেশার। আর আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এর বেলায়, প্রেশার কুকারের বেলায়। প্রেশার কুকারের ক্ষেত্রে তাড়াতাড়ি জিনিসপত্র সেদ্ধ হয়, তার একটি কারণ, প্রেশার কুকারের জল কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে না, 120 ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি ফোটে। এটা সম্ভব হয় কী করে? না, জল ফুটবার ফলে যে ভেপারটা তৈরি হয়, আমরা সেই ভেপারটাকে প্রেশার কুকারের মধ্যে স্টোর করে রেখে দিই, স্কিপ করতে দিই না, বেরিয়ে যেতে দিই না, পালাতে দিই না। ফলে গ্র্যাজুয়ালি দ্য প্রেশার ইনসাইড দ্য প্রেশার কুকার ইনক্রিজেস, এয়ার প্রেশার বেড়ে যায়। এমনকি মোটামুটি দেখা যায়, মেপে দেখা গেছে আর কি, প্রেশার কুকারের মধ্যে যে এয়ার প্রেশার থাকে, সেই প্রেশারটা আমাদের নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারের প্রায় ডাবল, দ্বিগুণ। তা ন্যাচারালি তোমার এই হাই প্রেশারে টেম্পারেচার, মানে বয়লিং টেম্পারেচারটা বা বয়লিং পয়েন্ট অফ ওয়াটারটা 100 ডিগ্রি সেলসিয়াস না হয়ে 120 হয়ে যায়, এবং 120 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে থাকে। ফলে ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে বেশি হিট অ্যাবজর্ব করতে পারে ওই মানে সাবস্টেন্সগুলো, কুকিং সাবস্টেন্স যেগুলো প্রেশার কুকারের মধ্যে দেওয়া আছে, এবং বেশি তাপ পাচ্ছে বলেই, তাহলে খোলা জায়গায় ফোটালে সে 100 ডিগ্রিতেই ফুটতো। 100 ডিগ্রিতে ফুটলে সাবস্টেন্সগুলো যতটা হিট অ্যাবজর্ব করতো, তোমার 120 ডিগ্রিতে, 120 ডিগ্রি সেলসিয়াসে ফুটলে তার চেয়ে বেশি হিট অ্যাবজর্ব করবে, তা ন্যাচারালি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে একটা জিনিস বলি, এই যে সেদ্ধ হয়ে যাওয়া, এই কথাটার অর্থ কি ইন টার্মস অফ কেমিস্ট্রি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধরো চাল ফুটে ভাত হয়, তাই তো? চাল কিন্তু আমরা খাই না, চাল খেলে আমরা হজম করতে পারবো না। চাল আমরা একটা দুটো দানা খেলে কিছু হবে না, কিন্তু আমি যদি একদম বাটি করে একদম মুঠো মুঠো চাল খেয়ে নিই, তাহলে কিন্তু আমার শরীর খারাপ করবে। তাই জন্যই চাল সেদ্ধ করে ভাত তৈরি করে খেতে হয়। বা চালের আরও অনেক আমরা প্রকারভেদও খেয়ে থাকি, যেমন মুড়ি বা চিড়ে ইত্যাদি ইত্যাদি অন্যান্য ধরনের প্রোডাক্টও চাল থেকেই হয়, কিন্তু সেটা ট্রিটমেন্ট করা হয়। চিড়েটারও একটা ট্রিটমেন্ট করা হয়। চিড়েটা হজম করা তুলনামূলকভাবে কঠিন। কেন কঠিন সেটা পরে আলোচনা করব কোন, কিন্তু মুড়ি আমরা বুঝতেই পারছো, সেটা গরমের মধ্যে নাড়া হচ্ছে ভাজার সময়। মুড়ির চালকে যখন গরমের মধ্যে ভাজা হয়, তখন সেটা মুড়ির মতো ফুলে যায়, সেটা আমরা খেতে পারি। আর এই চাল থেকে তো ফোটালে ভাত হয়, সে ভাত তো খেতে পারি, অসুবিধে কিছু নেই। এইবার যেটা বলার, যে আসলে কি ঘটে না, এই চালের মধ্যে কি আছে না, স্টার্চ আছে। স্টার্চ আমরা হজম করতে পারি না। স্টার্চ হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা হজম করবার আমাদের ক্ষমতা নেই, কারণ আমাদের দেহের একটা অঙ্গ মানুষের, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সটা আমাদের নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। হার্বিভোরাস ক্রিয়েচার্সদের ক্ষেত্রে কিন্তু এই পার্টটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট, ঠিক আছে? কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা ইনঅ্যাক্টিভ, কারণ মানুষ দীর্ঘদিন ধরে রান্না করে খাবার খেয়ে অভ্যস্ত, এবং সেই জন্যই আস্তে আস্তে মানুষের এই অ্যাপেন্ডিক্স পার্টটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই কারণে তুমি যদি তুমি যদি ওই স্টার্চ খাও, তুমি ডাইজেস্ট করতে পারবে না। তুমি ডাইজেস্ট করার অর্থ হচ্ছে
কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে সিম্পল কার্বোহাইড্রেটে ভেঙে ফেলার কাজটাই হচ্ছে ডাইজেশন, আর কিছুই না। সেটা কিভাবে করা হয় না, সেটা জন্য কিছু উৎসেচক বা এনজাইমস থাকে, সেই এনজাইমস কিছু কেমিক্যাল রিয়াকশন করে এবং সেখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো ভেঙে গিয়ে সিম্পল কার্বোহাইড্রেটে পরিণত হয়। ঠিক আছে? তা এই স্টার্চ এর একটা অদ্ভুত বিষয় হচ্ছে, স্টার্চ নিজেরা একটা কাজ করে দেখতে পারো, সেই বাড়িতে অনেক সময় জামা কাপড়ে দেবার জন্য সেই স্টার্চ কিনতে পাওয়া যায় দোকানে, রিভাইভ কোম্পানির, যদি কারো থাকে সেই থেকে এক চিমটে নিয়ে ওই ঠান্ডা জলে গুলবার চেষ্টা করবে আর গরম জলে গলবার চেষ্টা করবে, দেখবে গরম জলে কিন্তু স্টার্চটা গুলে যাচ্ছে, বাট ইউ কান্ট ডিজলভ স্টার্চ ইন কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে গুলছে না। অর্থাৎ স্টার্চকে ভাঙবার জন্য উই নিড সাম এক্সট্রা টেম্পারেচার, এক্সট্রা থার্মাল এনার্জি। সেই এক্সট্রা থার্মাল এনার্জি কে দেয় না, ওই তুমি যখন জলটা গরম করছো সেই থার্মাল এনার্জি সেইটা সাপ্লাই করছে। ঠিক একই রকমভাবে সমস্ত খাদ্যদ্রব্য যখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকার চালানো মানে চাপানো হচ্ছে উনুনের উপর, তার মধ্যে যে মানে ধরো কেমিক্যাল সাবস্টেন্সগুলো উপস্থিত আছে, অর্থাৎ যে কোনো ফুড সাবস্টেন্স সেগুলো বেসিক্যালি তো কিছু না কিছু কেমিক্যালস দিয়ে তৈরি, সেটা কার্বোহাইড্রেট হতে পারে, ভাত যদি চাল যদি দেওয়া হয় সেটা কার্বোহাইড্রেট, স্টার্চ ইজ এ টাইপ অফ কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যদি কেউ মাংস রান্না করে সেটা প্রোটিন, সেটাও কমপ্লেক্স ফর্মে থাকে। তা যাই হোক, সেই কমপ্লেক্স ফর্ম থেকে আমরা সিম্পল ফর্মে পৌঁছে যাই, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে দ্য কেমিক্যাল রিয়াকশন অকার্স র্যাপিডলি, ওই অতিরিক্ত তাপমাত্রায় অর্থাৎ 120°C টেম্পারেচারে এই কেমিক্যাল রিয়াকশনটা খুব দ্রুততার সঙ্গে ঘটতে থাকে। তোমাদের বইতে একটা চার্ট আছে বিভিন্ন মেটেরিয়ালের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। আমার মনে হয় না এই চার্ট মুখস্থ রাখার খুব প্রয়োজন আছে। এর মধ্যে বুদ্ধিদীপ্ততা কিছু নেই, বা তোমাদের প্রশ্ন দিলে তোমরা ইজিলি বই খুলে উত্তর লিখেও দিতে পারবে, কেউ দেখতে যাবে না, যদিও সেটা উচিত নয়, এবং প্রশ্নও এরকম ধরনের করা উচিত নয় যে জাস্ট মেনশন দ্য মেল্টিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম, এরকম প্রশ্ন করা উচিত নয়। তবে মাস্টারমশাইদেরও তো অনেক সময় অনেক কিছু কারণে এরকম ধরনের প্রশ্ন করে ফেলেন তারা। তা যাই হোক, তা এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, অর্থাৎ তার মানে সলিডকে প্রথমে হিট দিলে ইট মেল্টস ইনটু লিকুইড, তারপরে সেটাকে আরও হিট দিলে সেটা ভেপারাইজ করে। মজাটা হচ্ছে ইট ইজ নট ট্রু ফর অল সাবস্টেন্সেস, সব জিনিস কিন্তু হিট দিলে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস এটা হয় না। কিছু কিছু সাবস্টেন্স দেখা যায় যেটা সলিড থেকে গ্যাসিয়াস সাবস্টেন্সে চলে যায়। ঠিক আছে, এর পিছনে একটা কারণ আছে, সে কারণটা তোমরা বুঝবে না, বলবার চেষ্টা করা উচিত নয়। শুধু একটা জিনিস বলে রাখি, সামান্য একটা জিনিস, সেটা হচ্ছে যে এই কোন কোন সাবস্টেন্সকে আমরা হিট দিলে মেল্ট করবে, তারপরে আরও হিট দিলে সেটা গ্যাসিয়াস ফর্মে যাবে, না কোনো সাবস্টেন্সকে হিট দিলে সেটা সরাসরি গ্যাসিয়াস সাবস্টেন্সে পরিণত হয়ে যাবে, সেটা ডিপেন্ড করে একটা টার্ম শুনে রাখো যেটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। এই ট্রিপল পয়েন্টের উপর নির্ভর করে যে এই কোন ঘটনাটা ঘটবে, অর্থাৎ সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস এইরকম কনভার্সন হবে, না সলিড থেকে গ্যাস ডাইরেক্টলি এই কনভার্সনটা হবে। তা যাকে এই ট্রিপল পয়েন্ট নিয়ে এর চেয়ে বেশি জানার এক্ষুনি দরকার নেই। ক্লাস 11-এ ট্রিপল পয়েন্ট যারা বিজ্ঞান বিভাগে পড়বে তারা এই নিয়ে পড়ার সুযোগ পাবে। আপাতত যা সিলেবাস তাতে ট্রিপল পয়েন্ট ক্লাস 11-এই আছে, ক্লাস 10-এ 9-এ বোধহয় সামান্য একটা উল্লেখ আছে এক জায়গায়। তা যাকে তো এই যে ঘটনাটা বলছি, অর্থাৎ সলিড থেকে ডাইরেক্টলি কোনো একটা সাবস্টেন্স যদি গ্যাসিয়াস স্টেটে চলে যায়, এই ঘটনাটাকে বলা হয় সাবলিমেশন, বা বাংলায় কি বলে, উদ্বায়ী পদার্থ বলে, এর বাংলাটা মনে পড়ছে না, যাকে কিছু একটা বলে, সাবলিমেশন। সাবলাইম করে এমন সাবস্টেন্স দেখেছো? সাবলাইম করে এমন সাবস্টেন্স দেখেছো কেউ?
উত্তর দাও। আদ্রিতা দেখেছো? আয়োডিন। সে তো বইতে উদাহরণ দিয়ে লেখা আছে, সেটা দেখে বলে। তুমি নিজের চোখে দেখেছো কিনা? কি দেখেছো? কোন সাবস্টেন্স? শ্রীনা বলছো তাই তো? আদ্রিতা দেখেছো কিছু? না স্যার। কর্পূর দেখেছো? কর্পূর? কর্পূর উবে, কর্পূর উবে যায় না? তা এই ধরনের সাবস্টেন্সগুলো আমাদের চোখের সামনে দেখা যে এরা সলিড স্টেট থেকে ডাইরেক্ট ভেপার স্টেটে চলে যাচ্ছে বা গ্যাসিয়াস স্টেটে চলে যাচ্ছে। তো যাই হোক, তবে একটা জিনিস বলি, ন্যাপথলিনকে কিন্তু যদি আমি গরম করি না, ন্যাপথলিনকে, এগুলো আমার হাতে কলমে করা বলে জানি। একটা টেস্ট টিউবের মধ্যে দুটো ন্যাপথলিনের বল দিয়ে আমি টেস্ট টিউবটাকে গরম করেছি। দেখা যাবে ন্যাপথলিনটা কিন্তু মেল্ট করে লিকুইড ন্যাপথলিনে পরিণত হয়ে গেছে, সাবলাইম করেনি। ঠিক আছে? তারপরে আরও গরম করলে সেটা ভেপার স্টেটে চলে গেছে। তাহলে তাহলে স্যার আমরা যে দেখি ন্যাপথলিন সাবলাইম করছে, আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অ্যাট রুম টেম্পারেচার, ঘরের উষ্ণতাতে যদি তুমি ন্যাপথলিনকে রেখে দাও, ইট সাবলাইমস, অর্থাৎ এটা সরাসরি ওই কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়ে, তরল বলছি, গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যেতে পারে। এটা ন্যাপথলিনের বেলায় এই ঘটনাটা ঘটে। কিন্তু হিট দিলে, অতিরিক্ত হিট দিলে, টেম্পারেচার বাড়িয়ে দিলে কিন্তু সাবলিমেশনটা হবে না। বেশ, সেটা কর্পূরের বেলাতেও সত্যি। এবং কর্পূর যে উবে যাচ্ছে সেটার জন্য একটা তোমাদের বইতে পরীক্ষাও আছে, সেই উল্টানো ফানেলের উপর যদি ভিজে তুলো দিয়ে দেওয়া হয়, দেখা যায় যে কর্পূরটা উবে গিয়ে ফানেলের ভিতরে সারফেসে জমে যাচ্ছে। ন্যাচারালি আমরা প্রথমে তার মানে কর্পূরটাকে সাবলাইম করাচ্ছি, আবার তারপর সেই সাবলাইমড কর্পূরটাকে আবার যাতে সেটা কালেক্টেড হয়, ওই বাষ্পটাকে আবার ঠান্ডা করে ওই ফানেলের ভিতরে সারফেসে জমা করতে পারছি। এটা বেসিক্যালি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম সল্ট যেগুলো বাস্তবে পাওয়া যায় সবগুলি এরকম সাবলাইম করে। তার মধ্যে কর্পূরটা অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাবলাইম করার প্রবণতাটা সবচেয়ে বেশি। আচ্ছা, নেক্সট তোমাদের আছে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি কী জিনিস? ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে যে যে প্রপার্টি দিয়ে একটা কোনো সাবস্টেন্সের তার এক্সটার্নাল নেচারটা আমরা বুঝতে পারো, সেটা কোন টেম্পারেচারে সলিড না লিকুইড না গ্যাসিয়াস, সেটার ওডার কীরকম, সেটা গন্ধ কোনো আছে কিনা, তার কালার কি, এইগুলো হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টি। সেটা ম্যাগনেটিক কিনা, সেটা কোনো ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয় কিনা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। বা তোমরা ক্লাস 8-এ H=mst পড়িয়েছিলাম যখন, এস যে স্পেসিফিক হিট, তার মানে সাবস্টেন্স পাল্টালে স্পেসিফিক হিটও পাল্টে যায়, অর্থাৎ ওয়াটারের যে স্পেসিফিক হিট আয়রনের তাই স্পেসিফিক হিট নয়। তাহলে স্পেসিফিক হিট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়াল। এরকম প্রচুর ফিজিক্যাল প্রপার্টি আছে, কন্ডাক্টিভিটি আছে, রেজিস্টিভিটি আছে, অর্থাৎ বাড়ির ওয়্যারিং যখন করবে তখন অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করবে না তামার তার ব্যবহার করবে। এটা প্রশ্ন করা হলে সবাই বলবে তামার তার ব্যবহার করবো স্যার, কেন? তামার তারের রেজিস্ট্যান্স কম, কন্ডাক্টিভিটি বেশি, তাহলে তারটা গরম হওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ, এই যে রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, এই প্রপার্টিগুলো কিন্তু সব ফিজিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়াল, কেমিক্যাল প্রপার্টি নয়। তো যাকে, আর কেমিক্যাল প্রপার্টি কি? কেমিক্যাল প্রপার্টি হচ্ছে যে তুমি ধরো একটা সাবস্টেন্স, তোমাকে খোঁচা দিলে তুমি কি করবে সেটা মানে মানে কি বলবো, সেই যে জিনিসটা যেখান থেকে জানতে পারি সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। খোঁচা শুধু নয়, মানে বেশ ভালো রকম খোঁচা। বা ধরো তোমাকে আমি একটা কিছু ধরো ওষুধ আমি খাইয়ে দিলাম, কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স তোমার মধ্যে দিয়ে দিলাম, তুমি সেটাতে কেমন রিয়াকশান দিচ্ছ, সেটাতে ধীরে করে নাচতে আরম্ভ করছো, না শুয়ে ঘুমিয়ে পড়ছো,
না উল্টোপাল্টা বকবক করতে আরম্ভ করছো? এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। সহজ কথায় বলতে গেলে কোনো সাবস্টেন্স অন্য কোনো কেমিক্যাল সাবস্টেন্সের সঙ্গে অন্য কোনো কেমিক্যাল সাবস্টেন্স তার সংস্পর্শে এলে, বা সেই সাবস্টেন্সটাকে কোনো এমন এনার্জাইজ করি যদি তার যদি স্ট্রাকচারটাই পাল্টে যায়, অর্থাৎ দেখা গেল যে চীনা এত রেগে গেল মায়ের উপর, যে মানে সেই মানে কি বলবো, যে লাফালাফি করতে করতে গিয়ে সেই আহ্লাদে আটখানা হয় যেরকম, ও রেগে আটখানা হয়ে গেল আর কি, আট টুকরো হয়ে গেল। ওর দুটো হাত আলাদা, দুটো পা আলাদা, মুন্ডু আলাদা, ধর আলাদা, সব আলাদা। তা এরকম আট টুকরো হয়ে গেল। তাহলে এই আটটা টুকরো হয়ে গেল, এই আটটা টুকরোকে আর জুড়ে তৃণাকে বানাতে পারবো না। তা এরকম তার মানে কেন হলো না, ও গরম হয়ে গেল আর কি, মানে ওকে হিট দেওয়া হয়েছে, ওকে রাগিয়ে দেওয়া হয়েছে, ফলে এরকম আট টুকরো হয়ে গেল। ঠিক তেমনি কোন কেমিক্যাল সাবস্টেন্স, মানে কোনো সাবস্টেন্সকে যদি আমি অতিরিক্ত হিট দিই, যেমন ধরো কি বলবো, কাঠ, কাঠকে যদি আমি হিট দিই, একটা কাঠের টুকরোকে, সেটা কি হবে, বা একটা কাগজের টুকরোকে যদি তাপ দিই কি হবে না, সেটা পুড়ে যাবে। সেই ছাইটা থেকে কিন্তু আমরা আর কাগজটা মানে রিভাইভ করতে পারবো না। তাহলে কাগজটা পুড়লো কেন না, আমাদের এয়ারে অক্সিজেন প্রেজেন্ট আছে। তাহলে কাগজের মধ্যে কার্বন আছে, সেই কার্বনটা এয়ারের অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে দিল ডিউ টু হাই টেম্পারেচার। সাধারণ টেম্পারেচারে যতক্ষণ ছিল কাগজটা ঘরের উষ্ণতায় রাখা ছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন লাগেনি, ততক্ষণ পর্যন্ত কাগজটা পুড়ে যায়নি। যেই তোমার তাপমাত্রা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে কাগজ দাউ দাউ করে আগুন লেগে গেল। অক্সিজেন তো আগেও ছিল, এখনও আছে, অর্থাৎ কাগজটা পোড়ার আগেও ঘরের মধ্যে অক্সিজেন ছিল, তখন কিন্তু কাগজটা পোড়েনি। সো হিট ইজ দ্য কালপ্রিট। তাহলে তৃণাকে রাগিয়ে দিয়েছে, সেই জন্য তৃণাকে রাগিয়ে দেওয়ার ফলে তৃণা ওই রকম আট টুকরো হয়ে গেছে, আর জুড়তে পারছি না তৃণা। এবং কেমিক্যাল চেঞ্জেস আর রাদার পার্মানেন্ট চেঞ্জেস। এই ধরনের পরিবর্তন সাধারণভাবে স্থায়ী হয়। অনেক কঠিন প্রক্রিয়ায় হয়তো সেটাকে আবার ব্যাক রিয়াকশানে ফেরানো যায়, সেটা অনেক সমস্যা। কিন্তু পুরানো কাগজকে আবার পুরনো কাগজে ফেরানো যাবে না। তার কারণ হচ্ছে কাগজটা যখন পুড়ছে তার মধ্যে কার্বন পার্টটা, কার্বন যে অংশটুকু আছে সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে বাতাসে ফুট করে উড়ে বেরিয়ে চলে গেছে, সেটাকে আর ফেরত পাবো না। তুমি যেটা ছাই হিসেবে দেখছো সেটা কিন্তু কাগজের মধ্যে নন কার্বন পার্ট যেটা থাকে সামান্য, ধরো সাদা কাগজ, সাদা কাগজ সাদা করবার জন্য ক্যালসিয়াম মেশানো হয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা চুন, চুন মেশানো হয়েছে। সেই চুন মেশানো হওয়ার ফলে তোমার কাগজটা সাদা হয়েছে। তাহলে সেই চুনটা তো যখন তুমি কাগজটা পোড়াচ্ছ, চুনটা তো আর ওইভাবে পড়বে না, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, সেই ক্যালসিয়াম অক্সাইডটা ওই ছাইয়ের মধ্যেই রয়ে যাবে। তা সেই হচ্ছে ছাই। ছাইটা কিন্তু মানে কাগজের মধ্যে যে কার্বন পোর্শনটা, সেটা কিন্তু কিছু হয় না, মানে সেটা পালিয়ে যায়। এছাড়াও আরও কিছু সাবস্টেন্সের উপস্থিতি, হয়তো দেখা যাচ্ছে যে আমি যদি অদ্রিজার কাছে, আমি অদ্রিজার কোনো প্রিয় বন্ধুকে নিয়ে যাই, অদ্রিজা বেশ তার সঙ্গে খুব ফুর্তি দারুণ গল্প করছে, কিন্তু কারোর উপর রাগ আছে, সেরকম কাউকে যদি ওর কাছে নিয়ে যাই, ও হঠাৎ দেখা গেল হয়তো তেলে বেগুনে জ্বলে উঠলো। কেন এরকম হলো না, ব্যাপার হচ্ছে একজনের উপস্থিতিতে বেশ সুন্দর গল্প করতে লাগলো, আরেকজনের উপস্থিতিতে একদম রেগে আগুন হয়ে গেল। তার কারণ হচ্ছে তার মানে সাবস্টেন্স, কোন সাবস্টেন্সকে কোন সাবস্টেন্সের সংস্পর্শে নিয়ে আসা হচ্ছে, কন্ট্যাক্টে নিয়ে আসা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি কোন সাবস্টেন্সের সঙ্গে আমার আলোচ্য বা যেটা যে সাবস্টেন্স নিয়ে আলোচনা করছি সেটা রিঅ্যাক্টিভিটি কেমন, অর্থাৎ তাতে অ্যাসিড দিলে সেটা কেমন রিয়াকশন করবে, অ্যালকালি দিলে কেমন রিয়াকশন করবে, বা অন্যান্য কোনো জিনিস দিলে কেমন রিয়াকশন করবে। এটা তো ধরো এর কোনো শেষ নেই, দেখবে দেয়ার আর টেবলস, এই নিয়ে তোমার বেশ কিছু জিনিস আছে, টেবিল করা আছে। আর তোমাদের যেটা দেখছি আছে সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টির প্রথমে কিছু ডেসক্রিপশন দিয়েছে। ফিজিক্যাল প্রপার্টিতে যদি আবার ফিরে যাই, তার মধ্যে যেমন অ্যামোনিয়া গ্যাসের পাঞ্জেন্ট স্মেল পাওয়া যায়, অর্থাৎ টয়লেটে যদি তুমি বারবার ব্যবহার করার পরেও যদি ভালো করে জল দিয়ে না ওয়াশ করো, দেখবে টয়লেটের মধ্যে ঢুকলেই যে ব্যাড স্মেলটা পাওয়া যায়, দ্যাট ইজ দ্য স্মেল অফ অ্যামোনিয়া। ঠিক আছে। H2S, ডিম পচে গেলে যে গন্ধটা পাওয়া যায়, অর্থাৎ পচা ডিম থেকে H2S গ্যাস বেরিয়ে আসে, সেই গন্ধটাই হচ্ছে পচা ডিমের গন্ধ।
আমরা এদের স্মেল দিয়ে বুঝতে পারি, কিন্তু সব গ্যাসের স্মেল নেই, অক্সিজেনের স্মেল নেই, কার্বন ডাইঅক্সাইডের স্মেল নেই, নাইট্রোজেনের স্মেল নেই, সব গ্যাস আমরা স্মেল দিয়ে বুঝতে পারি না। ক্লোরিনের একটা তীব্র ঝাঁঝালো গন্ধ পাই আমরা, ব্লিচিং পাউডার যদি কোথাও ছড়ানো হয় যে গন্ধটা পাই, দ্যাট ইজ দ্য স্মেল অফ ক্লোরিন। এই স্মেল দিয়ে আমরা তাহলে গ্যাস, কিছু কিছু গ্যাস চিনতে পারি। এবং এছাড়া তোমার কম্বাস্টিবিলিটি বলে একটা বিষয় আছে, বাংলায় বলা হয় দহনশীলতা, অর্থাৎ কিছু কিছু জিনিসে আগুন লাগিয়ে দেওয়া যায়, কিছু কিছু জিনিসে আগুন লাগানো যায় না। এই আগুন লাগিয়ে দেওয়া যায় আর আগুন লাগিয়ে দেওয়া যায় না বলে কিছু হয় না, সব জিনিসেই আগুন লাগানো যায়, সব জিনিসেই আগুন লাগানো যায় না আবার, ঠিক আছে? বলে এই আবার কীরকম কথা? না, এটাই কথা। ব্যাপার হচ্ছে তুমি ধরো মানে কোনো একটা জিনিস পড়ে কেন, মানে হোয়াই ডাজ এ সাবস্টেন্স বার্ন, এই জায়গাটা যদি আমি আসি তাহলে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দহনাঙ্ক বা পয়েন্ট অফ কম্বাসশন কাকে বলে, কত মানে কি, এই কথাটার মানে কি? আমরা এতদিন যাবৎ ছোট থেকে দেখে এসেছি যে আগুনের শিখা যদি একটা কাগজে ধরানো হয় তাহলে কাগজটা জ্বলে যায়। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, নিজেরা করতে যেও না অবশ্যই, বাড়িতে বাবা বা মায়ের উপস্থিতিতে অবশ্যই করতে পারো, তাতে বিপদ হওয়ার সম্ভাবনা নেই। একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, সেটা হচ্ছে বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই এলপিজি ওভেন আছে, রান্না করা হয়। সেই এলপিজি ওভেনে একটা দেশলাই কাঠি জেলে, সেই জ্বলন্ত দেশলাই কাঠিটা ওভেনের বার্নারের কাছে এনে যদি তুমি গ্যাসটাকে অন করো তাহলে আগুন ধরে যায়, বার্নারে জ্বলতে থাকে। এটা দেখেওছো হয়তো। এমনকি আরও সহজে জ্বালানোর জন্য উই হ্যাভ গ্যাস লাইটার্স। হ্যাঁ, মায়েরা ব্যবহার করেন লাইটার বলে একটা জিনিস আছে, যেটা মধ্যে একটা স্পার্ক, যদি তোমার নিজের দিকে মুখ করে ঘুরিয়ে যদি পিছনটা পুশ করো, দেখবে একটা বিদ্যুৎ ঝলকের মতো দেখা যাচ্ছে। সেটা হচ্ছে একটা স্পার্ক, ইলেকট্রিক স্পার্ক, মানে সেটা হচ্ছে একটা আগুনের ফুলকি। সেই ফুলকিটার তুমি যদি হাতে তোমার লাগিয়ে হাতের কাছে যদি ওই স্পার্কটা দাও, তুমি কিছু মানে গরম অনুভব করবে না, বা দীর্ঘক্ষণ স্পার্ক করার ফলেও যে লাইটারটা গরম হয়ে যায় তা কিন্তু হয় না। ওই স্পার্কটা খুব মানে সামান্য পরিমাণ হিট এনার্জি সাপ্লাই করে, কিন্তু তা সত্ত্বেও ইট ইগনাইটস দ্য গ্যাস ইন দ্য ওভেন। ওটা কিন্তু ওই স্পার্ক ইজ সাফিসিয়েন্ট ওই গ্যাস ওভেনের মধ্যে ওই গ্যাসটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। কিন্তু যেটা আমি লক্ষ্য করতে বলবো আর কি, যেটা নিশ্চয়ই লক্ষ্য করনি, বা করে থাকলে ভালো, না লক্ষ্য না করারই কথা, কিন্তু নিজে নিজে করতে যেও না। আবার বলছি, ইট ইজ ভেরি মাচ আনসেফ ফর ইউ টু ডু সাম এক্সপেরিমেন্টস অ্যালোন। সেটা হচ্ছে যে কোনো ধূপ, মশার ধূপ হতে পারে বা সুগন্ধি ধূপ হতে পারে, সেই ধূপ জ্বালাবার পর যেরকম লাল হয়ে জ্বলতে থাকে, যখন সেখান থেকে ধোঁয়া পাই, অর্থাৎ যখন সেখান থেকে মানে ধোঁয়া বেরিয়ে আসে, সেই অবস্থায় ওই যে লাল যে অংশটা, অর্থাৎ যেটা রেড হয়ে জ্বলছে, সেটা তো তার মানে আগুন জ্বলছে ভেতরে। সেই ধূপটাকে, জ্বলন্ত ধূপটাকে তুমি গ্যাস বার্নারের কাছে নিয়ে যাবে, জ্বলন্ত ধূপটাকে, দেখবে গ্যাসটায় আগুন জ্বলছে না। অর্থাৎ ওই ধূপের আগুনের যে টেম্পারেচার, সেটা কিন্তু ওই এলপিজি বার্নারের বা এলপিজি গ্যাসটাকে কিন্তু আগুন ধরাতে পারছে না। অথচ ওই একটা ছোট্ট স্পার্ক, হচ্ছে অনেক কম আগুন আছে, সেটাও কিন্তু ওই তোমার ওই গ্যাসটায় আগুন ধরিয়ে দিচ্ছে। বাট দিস ইনসেন্স স্টিক, যে তোমার ধূপকাঠির যে আগুন, সেই ধূপকাঠির আগুন থেকে কিন্তু আমরা গ্যাস ধরাতে পারছি না। কেন এরকম হচ্ছে? না, ব্যাপার হচ্ছে এই ধূপকাঠির আগুনের তাপমাত্রা, টেম্পারেচার অনেক কম, কিন্তু ওই যে স্পার্ক, ওই যে ছোট্ট স্পার্ক, যত ছোটই হোক না কেন, তার টেম্পারেচার কিন্তু অত্যন্ত বেশি, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার। সেখানে হয়তো ওই যে ধূপের আগুন, তার টেম্পারেচার হয়তো 800 ডিগ্রি সেলসিয়াস কি 900 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেই পারছো, অনেক কম। তাহলে হয়তো এই এলপিজি গ্যাসের যে দহনাঙ্ক বা পয়েন্ট অফ কম্বাসন মানে দহন, সেটা কিন্তু হয়তো 900 বা 1000-এর চেয়ে বেশি, কিন্তু ন্যাচারালি 2000-এর থেকে কম। ফলে your gas lighter can ignite your oven, but the incense stick, the glowing incense stick can't.
বুঝতে পারা গেল? এই এক্সপেরিমেন্টটা যদি নিজেরা করে দেখতে হয় কিন্তু অবশ্যই ইউ টেক ইউর প্যারেন্টাল গাইডেন্স, তোমার বাড়িতে বাবা বা মায়ের সাহায্য নিয়ে করবে, না হলে কিন্তু করতে যাও না। আর এছাড়া আছে সলিবিলিটি থেকে অনেক সাবস্টেন্স সম্বন্ধে ধারণা করা যায়। কিছু কিছু জিনিস খুব রেডিলি সলিবল, যে কোনো ধরনের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট, এগুলো আমরা দেখবো যে খুব রেডিলি জলের মধ্যে গুলে যায়। কিছু কিছু সাবস্টেন্স জলে কষ্ট করে গলে, যেমন ধরো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এইগুলো পোড়া চুন, বা আমাদের দেখবে আমরা অনেক সময় অম্বল হয়ে গেলে জেলুসিল খাই, জেলুসিল ট্যাবলেট, চিউয়েবল জেলুসিল ট্যাবলেট। হ্যাঁ, চিউয়েবল জেলুসিল ট্যাবলেট একটা কাজ করে দেখতে পারো, ওই ট্যাবলেট একটুখানি নিয়ে, নষ্ট হবে যদিও, একটুখানি নিয়ে জলের মধ্যে ফেলে দিয়ে, একটা কাঁচের গ্লাসে জল নিয়ে তাই তুই ট্যাবলেট ফেলে দিয়ে রেখে দিলে, দেখবে 2 ঘন্টা বাদেও কিন্তু পুরো ট্যাবলেটটা গলেনি। একদিন রেখে দিলে, একদিন বাদে দেখবে হ্যাঁ গুলে গেছে, তখন তুমি চামচে করে ঘেঁটে ওই জলটা খেয়ে নেবে, তোমার অম্বল কেটে যাবে। তা সেই জন্যই ওটাকে চুষতে বলে, ওটাকে গিলে খাওয়ার পদ্ধতি নেই। তা যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এগুলোকে বলা হয় স্পেয়ারিংলি সলিবল, অর্থাৎ অল্প পরিমাণে দ্রাব্য, বেশি দ্রাব্য নয়। আর কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো একদমই দ্রাব্য নয়, একদমই সলিবল নয়, যেমন বালি। জলের মধ্যে তুমি বালি নিয়ে যতক্ষণই চামচ দিয়ে গলো না কেন একদমই গলবে না। আবার কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো জলে গলে না, কিন্তু অন্য সাবস্টেন্সে গুলে যায়। কীরকম না, যেমন ধরো উদাহরণ হিসেবে কি দেওয়া যেতে পারে, কোনো অর্গানিক সাবস্টেন্স বলতে যেমন মনেও আসে না সব সময়, কিছু অর্গানিক সাবস্টেন্সের নাম, যেমন ধরো অর্গানিক সাবস্টেন্স বলার দরকার নেই, আমি একটা উদাহরণ দিচ্ছি, সালফার, গন্ধক। দেখোনি তোমরা, আমি দেখেছি, আমি আমার বদভ্যাস ছিল আর কি, তোমাদের মতো ক্লাস 8-এ পড়ি তখন থেকেই শুরু করেছিলাম। বাড়িতে বাজি তৈরি করতাম, মানে মশলা কিনে এনে, বিভিন্ন কম্পোনেন্টস কিনে এনে বাড়িতে বাজি তৈরি করতাম, অবশ্যই বাবা বা কাকুর সামনে বসে, একা একা নয়। তা সেই বাজি মশলা হিসেবে গন্ধক বা সালফার কিনে আনতে হতো। সেই সালফার একদম হোয়াইটিশ ইয়েলো পাউডার, খুব হালকা হলুদ গুঁড়োর মতো পাওয়া যায় গন্ধক। এই গন্ধক কিন্তু জলে গলে না। গন্ধককে তুমি যদি 1 চামচ গন্ধক নিয়ে জলে গোলো, যতক্ষণ ধরেই গোলো না কেন জলে একটুও গলবে না। কিন্তু কার্বন ডাইসালফাইড বলে একটা লিকুইড আছে, কার্বন ডাইসালফাইড বলা হয়, সেই লিকুইডের মধ্যে কিন্তু এই সালফার মানে গুঁড়ো গন্ধক সুন্দর গুলে যাবে। সুতরাং ব্যাপার হচ্ছে ওয়াটারের মধ্যে অনেক জিনিসই গোলে, কিন্তু ইট ইজ মানে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়, কিন্তু ইউনিভার্সাল অর্থে ইউনিভার্সাল নয়, দেয়ার আর সাম এক্সেপশনস, যে তাদেরকে জল চেষ্টা করেও কিন্তু গুলতে পারে না। সে তো কী গুলতে পারে না সে তো আমরা দেখতেই পাই। ধরো তুমি গ্লাসে করে জল খাচ্ছ, ওই গ্লাসটা ধরো সে স্টিলের গ্লাসই হোক আর কাঁচের গ্লাসই হোক, এই কাঁচ বা স্টিল দুটো জলের উপস্থিতিতে গুলে যায় না। যদি গুলে যেত তাহলে আমরা জল কাঁচের গ্লাসে বা স্টিলের গ্লাসে করে খেতে পারতাম না। কিন্তু তুমি যদি একটা কাঁচা মাটির গ্লাস নাও, পোড়া মাটির নয়, কাঁচা মাটির গ্লাস বলছি, কাঁচা মাটির গ্লাসে জল নিয়ে যদি খেতে যাও, দেখবে নিমেষের মধ্যে কাঁচা মাটিটা গুলে গেছে। অর্থাৎ জলের মধ্যে কি গুলে যায় সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি, বা আমাদের জ্ঞানের মধ্যেই আছে সেটা। এরপরে যা আছে সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ।